মিনসের মুরদ। আগেই বলেছি গোপাল খুব ছোটবেলাতে বাবাকে হারিয়েছিল। বাবার মৃত্যুর পর বহু কষ্টে বহু পরিশ্রমে কোনো ক্রমে সে মানুষ হয়েছিল। তারপর ধীরে ধীরে নিজের বুদ্ধি বলে ও ভাঁড়ামির গুণে গোপাল নদিয়াধিপতি রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় বয়স্য রূপে স্থায়ী আসন লাভ করে। গোপাল যখন প্রথম প্রথম মহারাজের সান্নিধ্যে আসে তখন তার অবস্থা ততটা ভালো ছিল না। তখন গোপালের মাটির বাড়ি ছিল, একধারে পাশাপাশি 4-5খানা ঘর, টালির ছাউনি দেওয়া, বড় সড় মাটির উঠোনের এক কোণায় একটি ধানের গোলা। একদিন বর্ষার সময় প্রচণ্ড বৃষ্টিতে জল পড়ে গোপালের বাড়ির দাওয়া উঠোন সব পিছল হয়ে যায়। একদিন বর্ষার সময় প্রচণ্ড বৃষ্টিতে জল পড়ে গোপালের বাড়ির দাওয়া উঠোন সব পিছল হয়ে যায়। গোপাল বাড়িতে সচরাচর খড়ম পায়েই চলাফেরা করত। তা সেদিন বর্ষার দিনে ঘর থেকে উঠোনে নামতে গিয়ে গোপাল পা পিছলে পড়ে যায়। পড়ে গিয়ে কোমরে তার বেশ ব্যথাও লাগে। আর স্বাভাবিক, ব্যথা তো একটু লাগবেই, অত বড় ভারী শরীর। যাই হোক, গোপাল উঠে দাঁড়ায়, কিন্তু যেই আবার পা বাড়িয়ে সে এগোতে যায় অমনি আবার পড়ে যায়। এবার যন্ত্রণায় গোপাল কুঁকিয়ে ওঠে। কোনো রকমে সে উঠে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে বলে, ওরে বাবা, কোমরটা মনে হয় ভেঙে গেল। গোপালের কথা শুনে ঘরের দাওয়ায় দাঁড়িয়ে তার গিন্নি হেসে বলে, শুধু কোমর কেন, এরপর পড়ে গিয়ে হাত পা সবই ভাঙবে। যেমন তোমার মুরদ, তুমি নদিয়া রাজের বয়স্য, তা তোমার এই অবস্থা কেন? একটা দালান বাড়ি না করে করে রেখেছ মাটির বাড়ি। তা মাটির বাড়িতে তো বৃষ্টির জল পড়ে পিছল হবেই, আর সেই পিছলে পড়ে গিয়ে শরীরের সমস্ত হাড়গোড় ভেঙে যাবে। পড়ে গিয়ে এমনিতেই গোপালের মনটা একটু খারাপ হয়ে গেছিল। তার মধ্যে স্ত্রীর মুখ ঝামটা শুনে তার মেজাজটা বেশ চড়ে যায়। তাই গোপাল চটে উঠে স্ত্রীকে বলল, তুমি ভাবো কি আমাকে? আমি ইচ্ছে করলে কালকেই দালান বাড়ি করতে পারি। গোপালের গিন্নি মুখ বেঁকিয়ে বলল, ওই মুখটাই ছিল বলে এই যাত্রা রক্ষে, নইলে তোমার যে কি দশা হতো তা ভগবানই জানেন। কবে থেকে ভাঙা টালিগুলো পাল্টানোর ক্ষমতা নেই, আর রাতারাতি উনি তুলবেন দালান বাড়ি। গিন্নির টিটকিরি শুনে গোপালের মেজাজ যেন আরো চড়ে যায়। সে বেশ চেঁচিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, কালকেই তুলবো দালান বাড়ি। শুধু দালান বাড়ি নয়, দোতলা বাড়ি তুলবো। তুমি দেখে নিও কালকে আমার ক্ষমতা কতখানি। গোপালের কথা শেষ হলে তার গিন্নি মুখ ঝামটা মেরে বলল, দোতলা বাড়ি, মিনসের মুরদ আমার জানা আছে। গোপাল আর কথা না বাড়িয়ে ঘরের ভিতরে চলে যায়। খানিকক্ষণ পর সে তৈরি হয়ে রাজবাড়ির দিকে এগিয়ে যায়। রাজসভায় উপস্থিত হয়ে গোপাল অন্যান্য দিনের মতো আজও মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে বিভিন্ন কৌতুকপূর্ণ কথা ও রসিকতায় মেতে ওঠে। নানা জরুরি আলোচনায়ও সে যোগ দেয়। একসময় সভা শেষে গোপাল হাত জোর করে বিনীতভাবে মহারাজ কৃষ্ণচন্দ্রের উদ্দেশ্যে বলে, হুজুর, কাল আমার জন্মদিন, তাই আগামীকাল দুপুরে যদি আপনার এই অধম গোপালের বাড়িতে একটু পায়ের ধুলো দেন তো আমি নিজেকে বড় ধন্য বোধ করব। গোপালের বলার ধরনে ও তার কথা শুনে মহারাজ হেসে বলেন, ঠিক আছে গোপাল, তোমাকে অত করে বলতে হবে না, আমি কাল দুপুর বেলায় অবশ্যই যাব। গোপাল মহারাজকে প্রণাম করে বলে, হুজুর, আপনি একা নয়, সভাসদদেরও নিয়ে যাবেন। এই বলে সে রাজসভায় উপস্থিত সভাসদ সকলকে বলল, মহারাজের সঙ্গে তাঁরাও যেন কাল দুপুরে তার বাড়িতে পায়ের ধুলো দেয়। সেদিন গোপাল রাজসভা থেকে বেরিয়ে সোজা বটতলায় হাজির হলো। বটতলা থেকে একটা ঘোড়ামি নিয়ে গোপাল বাড়ির দিকে হাঁটা দিল। বাড়িতে এসে গোপাল ঘোড়ামি লাগিয়ে একতলা সমান কতগুলো বাঁশ মুতে বাঁশের ওপরে ছোট একটা ঘর বানালো। এমন ভাবে ঘরটা বানালো যে
ওই ঘরে যেতে হলে বাঁশের গাঁট বা মই বেয়ে ছাড়া অন্য কোনো উপায় নেই। গোপালের গিন্নি তো গোপালের কাণ্ড দেখে অবাক, কিন্তু মুখে সে কিছু বলে না। পরদিন সকালে গোপাল ঘুম থেকে উঠে একটা মই বেয়ে টপকে উঠে মইটাকে উপরে তুলে নেয়। উপর থেকে ছেলেকে ডেকে গোপাল একটা বাঁশ ঘরের পাশে রাখতে বলল। এখন ওপরে উঠতে হলে বাঁশের গাঁট বেয়ে ছাড়া আর কোনো উপায় নেই। এরপর গোপাল ছেলেকে বলল, তুই নিচে দাঁড়িয়ে থাকবি, রাজবাড়ি থেকে কেউ এলে বলবি বাবা ওপরে আছেন, আপনারা দয়া করে ওপরে উঠে যান। খানিকক্ষণ পরে মহারাজ কৃষ্ণচন্দ্র পাত্র মিত্র সভাসদদের নিয়ে গোপালের বাড়িতে হাজির হলেন। গোপালের নির্দেশ মতো যথারীতি তার ছেলে হাত জোর করে মহারাজের উদ্দেশ্যে বলল, বাবা ওপরেই আছেন, আপনারা দয়া করে ওপরে উঠে যান, তিনি সেই সকাল থেকে আপনাদের জন্য অপেক্ষা করে আছেন। ইতিমধ্যে গোপালও ঘর থেকে বেরিয়ে বাঁশের মাচার উপর দাঁড়িয়ে বলল, আসুন মহারাজ, উপরে উঠে আসুন, মন্ত্রীমশাই আসুন, আপনারাও সকলে উপরে উঠে আসুন। গোপালের কথা শুনে মহারাজ কৃষ্ণচন্দ্র যেন আঁতকে উঠলেন। একমাত্র বাঁশের গাঁট বেয়ে ছাড়া ওপরে ওঠার আর কোনো উপায় নেই। তাই তিনি গোপালকে বললেন, গোপাল, তুমি যে টঙে বসে আছো, ওখানে আমরা যাব কি করে? গোপাল মুখ কাঁচুমাচু করে বলল, অপরাধ নেবেন না মহারাজ, অনেকেই ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখে, এই আমি যেমন। আমার সাধ হয়েছে দোতলা বাড়ি করার, কিন্তু আমি গরিব মানুষ, দোতলা বাড়ি করার টাকা কোথায় পাবো? তাই এই ব্যবস্থা। গরিবের এই দুঃসাহস ক্ষমা করবেন, এবার একটু কষ্ট করে ওপরে চলে আসুন। মহারাজ কৃষ্ণচন্দ্র এতক্ষণে গোপালের অভিসন্ধি বুঝতে পারলেন। তিনি এবার হেসে বললেন, ভাই গোপাল, আর লজ্জা দিও না, ওই টঙে যাবার ক্ষমতা আমাদের কারণ নেই, এখন দয়া করে তুমি নিচে নেমে এসো। মহারাজের কথা শুনে গোপাল অতি কষ্টে মই ধরে নিচে এলো। তারপর পরম সমাদরে রাজা ও পাত্র মিত্র সভাসদদের ভুরি ভোজনে আপ্যায়িত করল। পরদিন সকালেই মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালের জন্মদিনের উপহার স্বরূপ ইট, বালি, সিমেন্ট, রাজমিস্ত্রি প্রভৃতি গোপালের বাড়িতে পাঠিয়ে দিলেন। আর গোপাল মহারাজের উপহার দেখে তার দু চোখ ভরে গেল। প্রফুল্ল মনে ঘরে গিয়ে গোপাল এবার গিন্নিকে বলল, কি গিন্নি, মিনসের মুরদ দেখলে তো এবার?